হ্যালো গাইজ, নীলকুঠি প্ল্যাটফর্মে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি সুনীল হাজির হয়েছি আধুনিক ভারতের ধারাবাহিক আলোচনায়। আধুনিক ভারতের আলোচনায় আমরা আলোচনা করেছিলাম দশম শ্রেণীর পাঠ্যাংশের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে 18 শতকের কুসংস্কারের পরিবর্তে, অর্থাৎ 18 শতক যখন পুরো কুসংস্কারে আচ্ছন্ন হয়েছিল, ঠিক সেই সময় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন হওয়ার সাথে সাথে আমাদের দেশে বিভিন্ন ধরনের সংবাদপত্র এবং সাময়িক পত্রের হাত ধরে যে জাগরণ শুরু হয়, সেই জাগরণকে কেন্দ্র করে এক গণ সচেতনতা লক্ষ্য করা যায় এবং যারই পরিপ্রেক্ষিতে 19 শতকে নবজাগরণ সম্পূর্ণ হয়। অর্থাৎ 19 শতকে মানুষ, বিশেষ করে বাংলার মানুষজন নতুনভাবে জেগে ওঠে, যা 19 শতকের নবজাগরণ নামে পরিচিত। আজ আমরা তারই ধারাবাহিকতায় আমাদের পাঠ্যাংশে উল্লেখিত যে সাহিত্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আজ আমরা হুতুম প্যাঁচার নকশা এবং নীলদর্পণ সম্পর্কে আলোচনা করব। আসা যাক আমাদের যে আলোচনা, অর্থাৎ হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশা। এর আগের দিন আমরা দেখেছিলাম যে 19 শতকে কীভাবে পাশ্চাত্য শিক্ষা প্রসারের সাথে সাথে আমাদের দেশে যে সকল কুসংস্কার ছিল, অর্থাৎ কন্যা সন্তান বিসর্জন, বহুবিবাহ, বাল্যবিবাহ, অসর্বর্ণ বিবাহ, এছাড়াও সমুদ্রযাত্রা, একাদশী উপবাস, অর্থাৎ পুরো বাংলা কুসংস্কারে পরিপূর্ণ ছিল। এবং সেই সময় এই পাশ্চাত্য শিক্ষার হাত ধরে একটা জাগরণ ঘটে এবং বিভিন্ন ধরনের সাময়িকপত্র এবং সংবাদপত্রে সেই সম্পর্কে লেখালেখি শুরু হয়, যার পরিণামস্বরূপ মানুষ ওই অধঃপতিত জীবন থেকে নিজেদের উন্নত এক জীবনে নিয়ে যেতে সক্ষম হয়। আজ আমরা দেখব তারই ধারাবাহিকতায় হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশার লেখক হলেন হুতুম প্যাঁচার নকশার লেখক হলেন কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহ ইনি হুতুম প্যাঁচার নকশা লেখেন এবং এটি একটি ব্যঙ্গাত্মক রচনা। অর্থাৎ সাহিত্যের বিভিন্ন রকম ভাগ থাকে, কোনোটা থাকে কেবলমাত্র হাস্যরসাত্মক, কোনোটা ট্র্যাজেডি। ঠিক তেমনই কালীপ্রসন্ন সিংহ ব্যঙ্গাত্মক রচনার মধ্য দিয়ে 19 শতকের বেশ কিছু সামাজিক কুসংস্কার এবং বেশ কিছু শ্রেণী সম্পর্কে তার নিজস্ব মতামত তুলে ধরেছেন। এই ব্যঙ্গাত্মক রচনাতে সরাসরিভাবে কোনো এক জিনিসকে পরিষ্কারভাবে বলা হয় না, কোনো কিছুর আশ্রয় নিয়ে বা ব্যঙ্গের আশ্রয় নিয়ে সেই সম্পর্কে লেখকের মনোভাব বা তৎকালীন সমাজের মনোভাব তিনি তুলে ধরেছেন। যদি আমরা এর নামকরণে দেখতে যাই হুতুম প্যাঁচার নকশা, তাহলে প্যাঁচা আমরা জানি যে একটা নিশাচর পাখি এবং নকশা শব্দের অর্থ হচ্ছে ডিজাইন বা বাংলা সাহিত্যে যাকে বলা হয় একটা বিশেষ ধর্মিতা, তাকে বলা হয় নকশা। এবং হুতুম হচ্ছে গিয়ে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল হুতুম প্যাঁচা। সেই হুতুম প্যাঁচা ছদ্মনামে তিনি হুতুম প্যাঁচার নকশা রচনা করেন, যেটা হলো একটা ব্যঙ্গাত্মক রচনা। আর যদি আমরা এর সময়কাল দেখি, তাহলে দেখতে পাই যে হুতুম প্যাঁচার নকশার দুটি খণ্ড রয়েছে এবং প্রথম খণ্ড প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে। 1862 খ্রিস্টাব্দে প্রথম খণ্ড প্রকাশিত হয় এবং প্রথম প্লাস দ্বিতীয় খণ্ড একসাথে প্রকাশিত হয় 1864 খ্রিস্টাব্দে। 1864 খ্রিস্টাব্দে প্রথম এবং দ্বিতীয় খণ্ড একসাথে প্রকাশিত হয় এবং প্রথম খণ্ড প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে। এখানে প্রশ্ন করা হয় যে হুতুম কার ছদ্মনাম, তাহলে হলো কালীপ্রসন্ন সিংহ। এই কালীপ্রসন্ন সিংহ ছিলেন সিংহ পরিবারের একজন বিখ্যাত লেখক, যিনি খুব অল্প সময় জীবিত ছিলেন। তা সত্ত্বেও তিনি তার সাহিত্যের ক্ষেত্রে সবিশেষ নাম করেছেন, বিশেষ করে তার বিখ্যাত রচনা হুতুম প্যাঁচার নকশার জন্যও। এছাড়াও তিনি আরও কয়েকটি
গ্রন্থ রচনা করেন, যে কারণে বাংলা সাহিত্যের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয়। যেমন তিনি মহাভারতের বাংলা অনুবাদ করেন। মহাভারতের বাংলা অনুবাদ করেন। বাংলা অনুবাদ এছাড়াও বেশ কিছু নাটক তিনি রচনা করেন। তার মধ্যে এই নাটকগুলির মধ্যে অন্যতম হলো মালতী মাধব নাটক, মালতী মাধব, বঙ্গের বিজয়, সাবিত্রী সত্যবান প্রভৃতি নাটক তিনি রচনা করেন। বিক্রমবর্ষী রয়েছে। যেমন তাহলে আমরা কি দেখলাম, যে হুতুম প্যাঁচার নকশা হলো একটি ব্যঙ্গাত্মক রচনা, যার লেখক হলেন কালীপ্রসন্ন সিংহ, এবং যেটি প্রকাশিত হয় দুটি খণ্ডে। প্রথম খণ্ড প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে এবং প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড একসাথে প্রকাশিত হয় 1864 খ্রিস্টাব্দে। এছাড়াও আমরা দেখলাম যে লেখক হুতুম প্যাঁচার নকশা ছাড়াও আরও বেশ কিছু জায়গায় নিজের কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন। তার মধ্যে অন্যতম হলো মহাভারতের বাংলা অনুবাদ কালীপ্রসন্ন সিংহ মহাশয় করেন। এছাড়াও আরও কিছু নাটক তিনি লিখেছেন। তার মধ্যে হলো মালতী মাধব, বঙ্গের বিজয়, সাবিত্রী সত্যবান, বিক্রমবর্ষী প্রমুখ। এই হুতুম প্যাঁচার নকশা যখন আমরা পড়ি তখন আমরা দেখতে পাই যে হুতুম প্যাঁচার নকশায় সেই সময়ের বিভিন্ন ধরনের বাবু কালচার বা সেই সময়ের যে খ্রিস্টান কালচার বা আমাদের যে শ্রেণী রয়েছে সেই সম্পর্কে তিনি সবিশেষ কথা উল্লেখ করেছেন। এই হুতুম প্যাঁচার নকশার যদি আমরা একটা গল্পের কথা আলোচনা করি তাহলে বোঝা যাবে যে ব্যঙ্গাত্মক রচনা কীরকম হয় এবং তার বিষয়বস্তু কীরকম। এই গল্পেতে বা হুতুম প্যাঁচার নকশার বইয়ের এক জায়গাতে রয়েছে যে জমিদার মহাশয়ের নাতির অন্নপ্রাশন উপলক্ষে মাছের প্রয়োজন, কিন্তু বাজার থেকে কোনোভাবে বড় মাছ মিলছে না। অর্থাৎ মাছ না হলে তো আর অন্নপ্রাশন করা যাবে না। এদিকে বাজারে মাছ নেই। সেই সময় দেখা যায় যে এক জেলে সে বিরাট আকারের মাছ নিয়ে জমিদারি মহলের মধ্যে প্রবেশ করে। অর্থাৎ জমিদার যে অঙ্গনবাড়ি, তার যে জমিদারি মহল, সেখানের মধ্যে বিরাট মাছের ধামা নিয়ে একজন জেলে প্রবেশ করে এবং জেলেকে বলা হয় যে এর মূল্য কত, অর্থাৎ মাছের মূল্য কত। জেলে তখন বলে যে এই মাছ আমি দিতে পারি একটাই শর্তে, এই মাছের পরিবর্তে আমাকে 100 বেত চাবুকের ঘা দিতে হবে। 100 বেত চাবুকের ঘা যদি দেওয়া হয় তাহলে আমি এই মাছ দিতে পারি। সকলে তো শুনে অবাক হয়ে যায় যে কী কারণে জেলে এই রকম কথাবার্তা বলছে। তো যা হোক, যেহেতু অন্নপ্রাশন এবং মাছের প্রয়োজন, সে কারণে জমিদার মহাশয় এই শর্তে রাজি হয়ে যায়। তারপর কি হয় না, সেই মাছ জমিদার মহাশয় নিয়ে নেয় এবং সেই জেলেকে চাবুকের মার দেওয়া হয়। যখন তাকে 50 ঘা দেওয়া হয় তখন সে বলে যে আমার আর একটা শর্ত রয়েছে, আমি এই 50 ঘা নিলাম এবং আরও 50 ঘা প্রাপ্য হলো এই জমিদার মহলের যে দারোয়ান রয়েছে তার। জমিদার মহাশয় বলে কেন? তখন সেই জেলে বলে যে আমি যখন মাছের ধামা নিয়ে জমিদারির মধ্যে প্রবেশ করছিলাম তখন দারোয়ান আমাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে ভিতরে যা পাওয়া যাবে তার অর্ধেক যদি আমাকে দেওয়া হয় তবেই আমি ভিতরে প্রবেশ করতে দেব। অর্থাৎ ভিতরে যা কিছু মিলবে তার অর্ধেক আমাকে দিতে হবে। তাই জেলে পয়সা না নিয়ে চাবুকের মার চেয়েছিল। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে তাবেদার সম্প্রদায় কিভাবে সেই সময় বাংলাকে গ্রাস করে রেখেছিল। অর্থাৎ কোনো কিছু আপিলের জন্য বা কোনো কিছু বিক্রির জন্য দারোয়ানের পাস ছাড়া জমিদারির ভিতরে প্রবেশই করা যেত না। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে ব্যঙ্গাত্মক রচনার মধ্য দিয়ে লেখক তৎকালীন সমাজের এক সুন্দর ছবি কিভাবে ফুটিয়ে তুলেছেন। এরপর আমরা দেখে নেব হুতুম প্যাঁচার বিষয়বস্তু সম্পর্কে। অর্থাৎ হুতুম প্যাঁচার বিষয়বস্তু, এই বিষয়বস্তুর মধ্যে আমরা দেখলাম যে হুতুম প্যাঁচার নকশা দুটি খণ্ডে প্রকাশিত হয়। তার প্রথম খণ্ডে রয়েছে
কলকাতার চড়ক, অর্থাৎ শিবকে কেন্দ্র করে যে চড়ক পুজো বা নীল পুজো হয় তার সম্পর্কে বর্ণনা রয়েছে। বারোয়ারি পুজো, বারোয়ারি পুজো অর্থাৎ সারা বছর ধরে যে পুজো প্রচলিত থাকে তাকে বলা হয় বারোয়ারি পুজো। খ্রিস্টানি হুজুক, খ্রিস্টানি হুজুক অর্থাৎ আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরা এসে তারা শিক্ষা বিস্তার বা সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তার থেকে বড় কথা যে তারা ধর্মান্তরিতকরণ অর্থাৎ তারা হিন্দুদিকে খ্রিস্টান ধর্মে নিয়ে যেতে চেয়েছিল, সেই খ্রিস্টানি হুজুক সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। এছাড়াও আমরা দেখতে পাই যে তার যে দ্বিতীয় খণ্ড রয়েছে সেই দ্বিতীয় খণ্ডে রয়েছে রথযাত্রার কথাবার্তা রয়েছে, দুর্গাপুজো, দুর্গাপুজো এছাড়াও বিভিন্ন ধরনের গান অর্থাৎ বুলবুল, বুলবুল গান, খেয়াল, খেয়াল গানের কথা আমরা তার দ্বিতীয় খণ্ড থেকে জানতে পারি। খেয়াল এছাড়া বিভিন্ন ধরনের আগড়াই গান, আগড়াই গান, আগড়াই গান, আগড়াই, হাফ আগড়াই, হাফ আগড়াই, হাফ আগড়াই গানের কথা, গানের কথা এই হুতুম প্যাঁচার নকশা থেকে আমরা জানতে পারি। এছাড়াও যেটা সম্পর্কে আমরা জানতে পারি সেটা হলো বাবু কালচার, বাবু কালচার। তাহলে আমরা দেখলাম যে ব্যঙ্গাত্মক রচনার মধ্য দিয়ে কিভাবে কালীপ্রসন্ন সিংহ মহাশয় সেই সময়ের একটি সম্পূর্ণ চিত্র তার হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে তুলে ধরেছেন এবং সেখানে তিনি যে সকল বিষয় সম্পর্কে আলোচনা করেছেন তার মধ্যে অন্যতম হলো কলকাতার চড়ক, বারোয়ারি পুজো, খ্রিস্টানি হুজুক, রথ, দুর্গাপুজো, বুলবুল গান, খেয়াল গান, আগড়াই, হাফ আগড়াই গানের কথা। এছাড়াও তিনি বাবু কালচারের কথা তুলে ধরেছেন। এই বাবু কালচার সম্পর্কে আমরা এর আগের দিনে পড়েছিলাম, অর্থাৎ প্রথম অধ্যায় পড়তে গিয়ে আমরা বাবু কালচার সম্পর্কে অল্প বিস্তার জেনেছিলাম। অর্থাৎ বাবু কালচার কী ধরনের কালচার ছিল? বাবু কালচার বলতে বোঝায় যে সেই সময় আমাদের দেশে যখন পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়, এই পাশ্চাত্য শিক্ষার হাত ধরে বেশ কিছু মধ্যবিত্ত এবং ধনী সম্প্রদায় তারা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে, অর্থাৎ ইংরেজি শিক্ষা গ্রহণ করে কিছু ধনী সম্প্রদায় এবং মধ্যবিত্ত সম্প্রদায়। এই সকল মানুষেরা অর্থাৎ সেই সকল ধনী সম্প্রদায়ের মধ্যে অর্থাৎ বাবু কালচারের মধ্যে অন্যতম ছিলেন জগৎ শেঠ, নন্দকুমার, কৃষ্ণদাস, রাজবল্লভ। এই সকল পরিবারের মানুষেরা তারা নিজেদের সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে নিকৃষ্ট মনোভাব পোষণ করত এবং নিজেদেরকে সাহেব বলে মনে করত, অর্থাৎ সাহেবী আচার আচরণে তারা অভ্যস্ত ছিল। এই যে আচার আচরণ এই সম্প্রদায়কে বলা হয় বাবু কালচার। এই বাবু কালচার সম্পর্কে বঙ্কিমচন্দ্র তার গ্রন্থে বাবু কালচারকে বিষ্ণুর 10 অবতারের এক অবতার বলেছেন। অর্থাৎ আমাদের হিন্দু ধর্মে আমরা জানি যে বিষ্ণু 10টি অবতার নিয়ে আমাদের এই ধরিত্রী বা পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন। তারই একটা অবতার বলে উল্লেখ করেছেন বাবু কালচারকে। এছাড়াও তিনি তার যে চার্লস ডিকেন্সের বজের স্কেচ রয়েছে সেই বজের স্কেচের সাথে এই বাবু কালচারের আচরণকে তুলে ধরেছেন। এছাড়াও সুনীল গঙ্গোপাধ্যায়ের যে সেই সময় নাটক, সেই সময় নাটক যার লেখক হলেন সুনীল গঙ্গোপাধ্যায়, এই সেই সময় নাটকও বাবু কালচারকে কেন্দ্র করে অর্থাৎ হুতুম প্যাঁচার নকশাকে কেন্দ্র করে লেখা হয়। এই গেল আমাদের হুতুম প্যাঁচার নকশার বিষয়বস্তু। এছাড়াও আমরা সেই সময়কার বেশ কিছু শ্রেণী সম্পর্কে জানতে পারি। অর্থাৎ 19 শতকে আমাদের বাংলাতে 3টি সম্প্রদায়ের মানুষ ছিল। একটা ছিল গোঁড়া হিন্দু সম্প্রদায়, যারা কোনোভাবে কোনো পরিবর্তনকে মেনে নিতে পারতো না, অর্থাৎ প্রাচীনপন্থী বা সনাতনপন্থী। আরেকটা সম্প্রদায় ছিল যারা পাশ্চাত্যর অনুকরণবাদী, অর্থাৎ সাহেবেরা যাই করতো সেটাকেই তারা অনুসরণ করত। আরেকটা সম্প্রদায় হলো যারা হলো শিক্ষিত এবং স্বাধীন সম্প্রদায়,
অর্থাৎ তারা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করত, দেশীয় শিক্ষা গ্রহণ করত এবং তারা নিজেদের আচার আচরণ ও রুচির দ্বারা প্রবর্তিত হতো। এই সম্পর্কে আমরা জানতে পারি হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে। অর্থাৎ হুতুম প্যাঁচার নকশা আমরা দেখলাম লেখক কালীপ্রসন্ন সিংহ, তার প্রকাশকাল, তার বিষয়বস্তু। এছাড়া এরপর আমরা আলোচনা করব আমাদের যে নাটক রয়েছে অর্থাৎ নীলদর্পণ নাটক, সেই নীলদর্পণ নাটক সম্পর্কে আমরা আলোচনা করব। নীলদর্পণ, নীলদর্পণ, নীলদর্পণ। এই নীলদর্পণ নাটক সম্পর্কে আমরা জানব যে এর লেখক কে বা এর প্রেক্ষাপট কী, অর্থাৎ নীলদর্পণ নাটক সম্পর্কে যাবতীয় বিষয়বস্তু এরপর আমরা আলোচনা করব। যদি আমরা লেখকের কথায় আসি তাহলে দেখতে পাই যে নীলদর্পণের লেখক হলেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র নীলদর্পণ নামক নাটক রচনা করেন এবং সময়কাল হলো 1860। 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটক রচনা করেন। এর ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত, যিনি আমাদের শর্মিষ্ঠা, এছাড়াও যে মহাকাব্য রয়েছে অর্থাৎ মেঘনাদবধ মহাকাব্য, যার রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত, তিনি এই নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন এবং যার অনুরোধ এই নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য অনুরোধ করেছিলেন লং সাহেব বা রেভারেন্ড লং সাহেব। আমাদের খ্রিস্টান পাদ্রী রেভারেন্ড লং সাহেবের অনুরোধে মাইকেল মধুসূদন দত্ত এই নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ করেন, যে কারণে যে জরিমানা হয় অর্থাৎ ইউরোপীয় ব্যক্তিরা এই নীলদর্পণ নাটক সম্পর্কে জানার ফলে বা এর ইংরেজি অনুবাদের কারণে লং সাহেবের বেশ কিছু জরিমানা করে। তার মধ্যে অন্যতম হলো 1 মাস কারাবাস ও 1000 টাকা জরিমানা করা হয়। অর্থাৎ আমরা কি দেখলাম যে নীলদর্পণ নাটকের লেখক হলেন দীনবন্ধু মিত্র, যেটি রচনা করা হয় 1860 খ্রিস্টাব্দে এবং এর ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত নিজের চেষ্টায় কিন্তু নীলদর্পণ নাটক রচনা করতে যাননি বা অনুবাদ করতে এগোয়নি। তাকে অনুরোধ করেছিল রেভারেন্ড লং সাহেব। এই লং সাহেব অনুরোধ করার কারণে তার 1 মাস কারাবাস এবং 1000 টাকা বা 1000 টাকা জরিমানা করা হয়। এই জরিমানার টাকা দেয় কালীপ্রসন্ন সিংহ, অর্থাৎ হুতুম প্যাঁচার নকশার লেখক কালীপ্রসন্ন সিংহ এই জরিমানার টাকা দেয় এবং রেভারেন্ড লং সাহেবকে কারাবাস থেকে মুক্ত করে। এছাড়াও এখানে আর একটা বিষয় রয়ে গেল যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের বিষয়বস্তু কী বা কোন স্থানের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে প্রথমেই দেখে নেওয়া যাক যে দীনবন্ধু মিত্র পাটনার অর্থাৎ বিহারের যে পাটনা রয়েছে, বিহারের পাটনার ডাক বিভাগের কর্মী ছিলেন। ডাক বিভাগের কর্মী ছিলেন। দীনবন্ধু মিত্র পাটনার ডাক বিভাগের কর্মী ছিলেন। তার বেতন ছিল 150 টাকা। 150 টাকা বেতনের একজন সাধারণ কর্মী ছিলেন দীনবন্ধু মিত্র, যে কারণে তিনি যখন নীলদর্পণ নাটক রচনা করেন তখন তিনি
নিজ নাম ব্যবহার করেননি। তিনি একটি ছদ্মনামের সাহায্য নিয়ে নীলদর্পণ নাটক রচনা করেন। যে ছদ্মনাম তিনি ব্যবহার করে তা হলো কেনচিৎ পথিকেন। কেঞ্চিৎ পথিকেন ছদ্মনাম ব্যবহার করে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচনা করেন। তার কারণ একটাই, যে তিনি সরাসরি নিজ নামে যদি নীলদর্পণ নাটক প্রকাশ করত তাহলে তার চাকরি চলে যাওয়ার ভয় ছিল। সে কারণে তিনি কেঞ্চিৎ পথিকেন ছদ্মনাম ব্যবহার করেন এবং এই ডাক বিভাগের কর্মী থাকার কারণে তিনি পাটনা, ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় ডাক নিয়ে যাবার সুবাদে সেখানকার নীল চাষিদের কষ্ট কীরূপ ছিল তা তিনি চাক্ষুষভাবে লাভ করে বা চাক্ষুষ জ্ঞান লাভ করে নিজের চোখে তিনি সেই সম্পর্কের মর্মদর্শী বেদনা অনুভব করেন। যে কারণে এই নীলদর্পণ নাটকের যে স্থানের কথা উল্লেখ করা হয়েছে বা যে জায়গার কথা উঠে এসেছে সেটা হলো গুয়াতালির মিত্র পরিবারের কথা। নীলদর্পণ নাটকে যে সময়কার বা যে পরিবারের কথা উল্লেখ হয়েছে তা হলো গুয়াতালির মিত্র পরিবারের কথা এবং এই গুয়াতালির মিত্র পরিবারের অসহায় মানুষের কথাবার্তা আমরা এই নীলদর্পণ নাটক থেকে জানতে পারি। এরপর আমরা দেখে নেব যে নীলদর্পণ নাটকের বিষয়বস্তু কী ছিল। এই নীলদর্পণ নাটকের সাথে যুক্ত বেশ কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র। যদি আমরা নীলদর্পণ নাটকের উল্লেখযোগ্য চরিত্র দিকে দৃষ্টি রাখি তাহলে আমরা দেখতে পাই যে বেশ কিছু চরিত্র নীলদর্পণ নাটকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তার মধ্যে হচ্ছে প্রতিবাদী কৃষক ছিলেন তোরাপের যে চরিত্র সেটি ছিল একটি প্রতিবাদী কৃষকের চরিত্র। এছাড়াও কাজের মেয়ে ছিল, কাজের মেয়ে আদুলি। এছাড়া আমরা দেখতে পাই যে অত্যাচারী সাহেব হলো উড সাহেব। এছাড়াও ছিলেন রোগশেষ সাহেব। আরও অনেক কিছু চরিত্র ছিল, তার মধ্যে অন্যতম হলো প্রতিবাদী কৃষক হলো তোরাপ, কাজের মেয়ে হলো আদুলি, অত্যাচারী সাহেব হলো উড সাহেব এবং রোগশেষ সাহেব। আর যদি এর প্রকাশ সময়কাল বলে প্রকাশ বা কোথা থেকে প্রকাশিত হয় তাহলে ঢাকা থেকে প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। সময়কাল 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয় এবং 1872 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর কলকাতার ন্যাশনাল থিয়েটার বা জাতীয় থিয়েটারের ন্যাশনাল থিয়েটার 1872 খ্রিস্টাব্দের কলকাতার ন্যাশনাল থিয়েটারের যে উদ্বোধন হয় সেই উদ্বোধন হয়েছিল নীলদর্পণ নাটক দিয়ে। অর্থাৎ আমরা এই অংশে দেখলাম যে চরিত্রগুলোর মধ্যে অন্যতম হলো তোরাপ, কাজের মেয়ে ছিল আদুলি, অত্যাচারী সাহেব ছিলেন উড সাহেব এবং রোগশেষ সাহেব। এবং প্রথম প্রকাশিত হয় ঢাকাতে প্রথম প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে এবং 1872 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর কলকাতার গ্রেট ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন হয় নীলদর্পণ নাটক দিয়ে। এবং এখানে একটা মজার ঘটনা লক্ষ্য করা যায়। 1872 খ্রিস্টাব্দে যখন কলকাতার গ্রেট ন্যাশনাল থিয়েটারে নীলদর্পণ নাটকের উদ্বোধন হয় তখন দেখা যায় বা
নীলদর্পণ নাটক যখন মঞ্চস্থ হয় সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আমাদের দয়াসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তিনি প্রথম সারিতে উপবিষ্ট ছিলেন এবং এই রঘুশের সাহেবের ভূমিকায় অভিনয় করেছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি। অর্ধেন্দু শেখর মুস্তাফি রঘুশের সাহেবের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এই চরিত্রটি এতটাই ভয়ানক এবং এতটাই নিষ্ঠুর চরিত্র ছিল যে বিদ্যাসাগর মহাশয় তিনি বুঝে উঠতে পারেননি বা তিনি নাটকের ভিতরে এতটাই প্রবেশ করে গিয়েছিলেন যে তিনি তার যে বিদ্যাসাগরী চপ্পল অর্থাৎ বিদ্যাসাগরী জুতো ছুঁড়ে অর্ধেন্দু শেখর মুস্তাফি মহাশয়ের মুখের উপরে নিক্ষেপ করে, অর্থাৎ জুতো ছুঁড়ে মারে। সাথে সাথে অর্ধেন্দু শেখর মুস্তাফি মহাশয় সেই জুতো মাথায় তুলে নেয় এবং তিনি স্বীকার করেন যে আমার জীবনের সবথেকে বড় উপহার হলো এই বিদ্যাসাগর মহাশয়ের আশীর্বাদ। অর্থাৎ চরিত্রের মধ্যে তিনি এতটাই নিজেকে নিখুঁতভাবে তুলে ধরেছিলেন যে দয়াসাগর পর্যন্ত আবির্ভূত হয়ে গিয়েছিলেন। এছাড়া আমরা নীলদর্পণ নাটক সম্পর্কে আমরা দেখলাম যে প্রেক্ষাপট, মাঝে মাঝে খুবই সহজ প্রশ্ন আমাদের পরীক্ষাতে ঘুরিয়ে চাওয়া হয়, যে কারণে আমরা উত্তর দিতে পারি না। যদি বলা হয় নীলদর্পণ নাটকের প্রেক্ষাপট কী, তাহলে হলো নীল বিদ্রোহ। নীল বিদ্রোহকে কেন্দ্র করেই কিন্তু এই নীলদর্পণ নাটকটিকে লেখা হয়। যদিও খুবই সহজ প্রশ্ন এটি। নীল বিদ্রোহ আমরা জানি যে 1859 খ্রিস্টাব্দের মধ্যে নীল বিদ্রোহ হয় এবং এই নীল বিদ্রোহের পরিপ্রেক্ষিতেই নীলদর্পণ নাটক রচনা করেন। এরপর আমরা দেখে নেব যে এর একটা ত্রুটি বা দুর্বলতা, নীলদর্পণ নাটকের দুর্বলতা কী ছিল আর গুরুত্বপূর্ণ কী কারণে। নীলদর্পণ নাটকের যে দুর্বলতা ছিল সেটা হলো এখানে সংঘবদ্ধভাবে নীলকর সাহেবদের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা এখানে বলা হয়নি। অর্থাৎ আমরা দেখতে পাই যে এই নাটকে দীনবন্ধু মিত্র সাহেবদের বা নীলকর সাহেবদের অত্যাচারের কথা তুলে ধরেছেন ঠিকই, কিন্তু কিভাবে এই অত্যাচারের হাত থেকে চাষিরা মুক্তি পাবে সে সম্পর্কে তিনি এখানে কোনো কিছুই উল্লেখ করেনি বা একসাথে একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা তিনি এখানে উল্লেখ করেনি। আর দ্বিতীয়ত এই নীলদর্পণ নাটকই হলো প্রথম নাটক যেটা বিদেশি ভাষায় প্রথম অনুবাদ করা হয়। অর্থাৎ যে দেশীয় নাটক প্রথম ইংরেজিতে অনুবাদ করা হয় তা হলো নীলদর্পণ নাটক। এই ছিল আমাদের হুতুম প্যাঁচার নকশা এবং নীলদর্পণ নাটকের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি এখান থেকেই আমাদের পরীক্ষার যাবতীয় প্রশ্নের উত্তর করা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য অবশ্যই সহযোগিতা করবেন। এই ভিডিওর লিঙ্ক বা পিডিএফের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। নমস্কার।